প্রিয় সকল শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের শিফট লার্নিংয়ের চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব ক্লাস নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের জীবন ও তার বৈচিত্র্য অর্থাৎ প্রথম অধ্যায় থেকে জীবনের মূল বৈশিষ্ট্য, এই মূল বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তা চলো ক্লাসটি আমরা শুরু করছি। প্রথমে তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি, জীবনের মূল বৈশিষ্ট্য জানার আগে আমাদের একটি বিষয় ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে জীবন ব্যাপারটা কি। চলো জীবন ব্যাপারটা কি আমরা একটু জেনে নিই। জীবন কাকে বলে বা জীবন কাকে বলে বা বলতে কি বোঝো, সেই সম্পর্কে আমাদের প্রথমে একটু ধারণা রাখতে হবে। অর্থাৎ জীবন তাদেরকে বলা হবে, মানে আমাদের তো পৃথিবী সকল প্রকার সজীব বস্তু রয়েছে, সুতরাং এই যে পৃথিবীর সকল প্রকার সজীব বস্তুগুলো, তাদের যে উৎপত্তি কেমন, কোথা থেকে উৎপত্তি, বা সে সমস্ত সজীব বস্তুর গঠন কেমন, তাদের প্রকৃতি কী, তাদের জীবন প্রক্রিয়া কেমন, তারা পরিবেশের সঙ্গে পারস্পরিক তাদের নির্ভরশীলতা কেমন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে, বা বংশবিস্তার, এই সমস্ত কিন্তু জীবজগতে প্রত্যেকটাভাবে জড়িত প্রত্যেকটা বিষয়ের উপর জড়িত। সুতরাং জীবদের যে বিভিন্ন জৈব বা অজৈব বস্তু সমন্বয়ে গঠিত, কিন্তু গঠন ও তার কার্যগতভাবে জড়বস্তুর সমূহের ঐক্যবদ্ধ ও বিশেষ ভৌত রাসায়নিক সাম্য ব্যবস্থায় একটা নতুন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে। আর যে নতুন যে বৈশিষ্ট্য সম্পন্ন যে বহিঃপ্রকাশটা ঘটে, তাকেই আমরা বলি জীবন। সেক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের জীবনের সংজ্ঞা দিয়েছে। জীবনের সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানীরা সেইভাবেই দিয়েছে। বলা হয়েছে যে বৃদ্ধি, প্রজনন বা পরিব্যক্তি, এছাড়াও যে বিবর্তন ইত্যাদি যে বৈশিষ্ট্যগুলো প্রকাশকারী যে প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা জীবন বলি। সুতরাং সেই সমস্ত বস্তুকে জীবন বলা হবে যে সমস্ত প্রকাশকারী প্রোটোপ্লাজমের মধ্যে বৃদ্ধি আছে, প্রজনন আছে, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেরকম প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা কি বলবো? জীবন। এবার চলো আমরা দেখে নেব জীবনের মূল বৈশিষ্ট্যগুলো। জীবনের কিছু অর্থাৎ জীবের কিছু মূল বৈশিষ্ট্য বর্তমান, যা জড়বস্তুকে দেখা যায় না, সুতরাং সেগুলোই আমরা আলোচনা করব। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রজননের সক্ষম। একটু বলি প্রজননের সক্ষম ব্যাপারটা কি না, প্রজননের সক্ষম ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটি জীব তার অপত্য জীবের সৃষ্টি করে। প্রত্যেকটা জীব কি চাইবে? তার অপত্য জীব সৃষ্টি করতে। সুতরাং প্রত্যেকটি জীব কিন্তু তার অপত্য জীব সৃষ্টি করে, বংশবিস্তার করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। জীবের বংশবিস্তার করাকে আমরা কি বলি? প্রজনন। এটা কিন্তু জড়ও করতে পারে না, কিন্তু একটি জীব কী করতে পারে? তার প্রজননের সক্ষমটাকে বজায় রাখতে পারে। সুতরাং প্রত্যেকটা জীব কী করবে? তার অপত্য জীব সৃষ্টি করবে, ফলে বংশবিস্তারটাকে বাড়াবে, মানে বংশবিস্তার করবে, ফলে প্রজাতির অস্তিত্বটা কী হবে? নষ্ট হবে না, অর্থাৎ বজায় থাকবে। সুতরাং জীবের বংশবিস্তার করাকে আমরা কি বলবো? প্রজনন। চলো দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমরা দেখি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিপাক। তার দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো বিপাক। চলো এই ব্যাপারটা একটু আমরা জানি। জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তাদের সমষ্টির ফলকে আমরা কি বলি? না বিপাক, মানে বিপাক বলা হয়। যে বিপাক গঠনমূলক, অর্থাৎ যে ক্ষেত্রে জীবদের শুষ্ক ওজন বাড়াতে পারে, তাকে আমরা বলি উপচিতি বিপাক। সুতরাং বিপাককে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে উপচিতি বিপাক, আর আরেকটি ভাগ হচ্ছে অন্যদিকে আরেকটি ভাগ হচ্ছে অপচিতি বিপাক। সুতরাং প্রথমে আমরা জানবো উপচিতি বিপাকটা কি। প্রথমে আমরা জেনেছি বিপাকটা কি না, বিপাক হলো জীবকোষে যে অনবরত যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তার যে সমষ্টির যে ফল, সেই ফলটাকে আমরা বলি বিপাক। এবং এই বিপাকটাকে গঠনমূলক, অর্থাৎ যে ক্ষেত্রে জীবদের শুষ্ক ওজন বাড়ায়, সেই বিপাককে আমরা বলি উপচিতি বিপাক। যেমন উদাহরণটা আমাদের মনে রাখতে হবে, যেমন হচ্ছে সালোক সংশ্লেষ ও পুষ্টি। অন্যদিকে অপচিতি বিপাকটা কি না, অপরদিকে অপচিতি বিপাকটি হলো যেখানে জীবদের শুষ্ক ওজন কমতে থাকে এই আর কি, তাকে আমরা বলি অপচিতি বিপাক। সুতরাং ব্যাপারটা একটু ভালো করেই বলছি, ভালো করে শোনো। প্রথম কথা হচ্ছে বিপাক কি না, বিপাকটা হচ্ছে জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটে,
তাদের যে সমষ্টি অর্থাৎ যোগ করলে যে ফলটা পাবো সেটা হচ্ছে বিপাক। বিপাককে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অপচিতি বিপাক আর একটা হচ্ছে একটা হচ্ছে উপচিতি বিপাক আর অপরটি হচ্ছে অপচিতি বিপাক। উপচিতি বিপাকটা কি না, উপচিতি বিপাক হচ্ছে যে বিপাকে গঠনমূলক করতে পারে অর্থাৎ জীবদের শুষ্ক ওজনটাকে বাড়ায়, তাকে আমরা বলি অপচিতি বিপাক। আর আর অন্যদিকে এটা হচ্ছে উপচিতি বিপাক। আর অপচিতি বিপাকটা কি না, অপচিতি বিপাকটা হচ্ছে যে বিপাকটাকে জীবদেহের ওজন অর্থাৎ শুষ্ক ওজনটাকে কমিয়ে দেয়, সেটা হচ্ছে অপচিতি বিপাক। যেমন উদাহরণটা হচ্ছে আমরা যদি মনে রাখি তাহলে সেক্ষেত্রে উদাহরণ দেবো শোষণ বা রেচন। এবার একটু বিষয়টি ভালো করে দেখো, বলছে অপচিতি বিপাক অপেক্ষা উপচিতি বিপাক বেশি হলে জীবদেহের বৃদ্ধি হয়। তাহলে জীবদেহের বৃদ্ধি কখন হবে, যখন অপচিতি বিপাকের অপেক্ষায় উপচিতি বিপাকটা যদি বেশি হয়, অর্থাৎ যেখানে শুষ্ক ওজন বাড়বে জীবদেহে, তাহলে সেক্ষেত্রে তো জীবটা কী করবে, বেশি বংশ বিস্তার করতে পারবে, সুতরাং সেক্ষেত্রে জীবের সংখ্যা বাড়বে। তাই বলা হচ্ছে জীবদেহের কখন বৃদ্ধি হবে, যখন অপচিতি বিপাকের অপেক্ষা উপচিতি বিপাকটা বেশি হয়। উল্লেখযোগ্য যেটা আমরা বলতে পারি, যেমন একটা যদি উল্লেখ করি তাহলে দেখো, সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদনের সময় ক্লোরোফিলের সাহায্যে সৌরশক্তি শোষণ করে, যা সংশ্লিষ্ট খাদ্যের মধ্যে শৈত্যিক শক্তিরূপে আবদ্ধ হয়। তাই শৈত্যিক শক্তিরূপে আবদ্ধ হয়। শোষণকালে এই শক্তি তাপশক্তিরূপে মুক্ত হয়, ফলে জীবদেহের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রিত হয় বা হতে থাকে। চলো আমরা পরের বৈশিষ্ট্যটা দেখি। পরের বৈশিষ্ট্যতে বলা হয়েছে উদ্দীপনা সাড়া দেওয়া। জীব কি করে না, জীব মাত্র উত্তেজনায় সাড়া দেয়। জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে উত্তেজিতা বলে। এই লাইনটা তোমরা একটু মনে রাখবে। তাহলে জীবের উত্তেজনায় সাড়া দেওয়াটা হচ্ছে জীবের ধর্ম, আর জীবের উত্তেজনায় এই যে সাড়া দেওয়ার যে ধর্ম, এই ধর্মটাকে আমরা বলি উত্তেজিতা। তাহলে উত্তেজিতা কাকে বলে না, জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মই হচ্ছে উত্তেজিতা। 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্রোটোপ্লাজমীয় সংগঠন। কি বলা হয়েছে দেখে নাও, বলা হয়েছে এককোষী ও বহুকোষী সমস্ত জীবদেহে প্রোটোপ্লাজম সমন্বিত কোষ গঠিত হয়। সুতরাং প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌত একটা ভিত্তি বলা হয়। তাহলে প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তিক বলা হয় কেন, কারণ হচ্ছে জীবটা সৃষ্টির সময় কি হয় না, এককোষী হোক বা বহুকোষী হোক না, বিভিন্ন সমন্বয় কোষ নিয়ে কিন্তু গঠিত। সুতরাং প্রোটোপ্লাজমে প্রাণের ভৌত একটি কী হবে না, ভৌত ভিত্তি বলা হয়। এবং 5 নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে বৃদ্ধি। 5 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, বৃদ্ধি। এখানে কি দেখো, বলা হয়েছে খাদ্য গ্রহণ বা খাদ্যের যে আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লিষ্ট হয়, ফলে জীবদেহের শুষ্ক ওজনটাকে বৃদ্ধি পায়। সুতরাং প্রোটোপ্লাজম সংশ্লিষ্ট হয়ে জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজনকে বেড়ে যাওয়াটাকে আমরা কি বলি, বৃদ্ধি। তাহলে বৃদ্ধি কাকে বলা হবে, বৃদ্ধিটা হচ্ছে যে প্রোটোপ্লাজম সংশ্লিষ্ট হয়ে জীবদেহের যখন আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়া, এই যে বেড়ে যাওয়ার ব্যাপারটাই হচ্ছে বৃদ্ধি। সুতরাং খাদ্য গ্রহণ বা খাদ্যের যে আত্তীকরণের মাধ্যমে যে প্রোটোপ্লাজম সংশ্লিষ্ট হয়, ফলে জীবদের কি করে, শুষ্ক ওজন বাড়িয়ে দেয়। আর প্রোটোপ্লাজম সংশ্লিষ্ট হয়ে জীবদের যখন আকার, আয়তন এবং শুষ্ক ওজন বাড়িয়ে দেবে, তখন সেটাকে আমরা বলি বৃদ্ধি। পরের 6 নম্বর পয়েন্টে দেখো, 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে চলন এবং গমন। উন্নত জীব কী করে না, উন্নত জীব বিশেষ করে প্রাণীরা স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে। স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা কী করতে পারে, স্থান পরিবর্তন করতে পারে। প্রায় সমস্ত প্রকার জীব তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে। এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে বলা হয় চলন, আর স্বেচ্ছায় সামগ্রিকভাবে স্থান পরিবর্তনকে বলা হয় গমন। এই ব্যাপার দুটো ভালোভাবে জানতে হবে, চলন কাকে বলে, গমন কাকে বলে। চলন হচ্ছে এক স্থানে স্থির থেকে জীব তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন তার চলন ঘটায়, মানে নাড়াচড়া করে, তখন আমরা বলি চলন। সুতরাং গাছ কী করে, গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যেতে পারে না, কিন্তু গাছ কিন্তু জীব, গাছ কিন্তু জড় পদার্থ নয়। এটা কিন্তু মনে রাখবে তোমরা ভালোভাবে। গাছ হচ্ছে একটি
জীব পদার্থ। সুতরাং গাছ কী করে না, গাছ হচ্ছে এক স্থানে স্থির থেকে তার যে অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ শাখা প্রশাখা বা ডালপালা সেগুলোকে কী করে, ছড়িয়ে দেয় না, অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সঞ্চালন করে। সুতরাং গাছ হচ্ছে একটি কী না, গাছ হচ্ছে একটি জীব। সুতরাং গাছের যে চলন সেটা হচ্ছে, গাছের যে চলাটাকে হচ্ছে বা গাছের যে সঞ্চালন সেটাকে আমরা বলি চলন। সুতরাং চলন হচ্ছে কি না, সুতরাং চলন হচ্ছে এক স্থানে স্থির থেকে যদি জীব তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সঞ্চালন হয় সেটাকে আমরা বলি চলন। আর গমনটা কাকে বলা হবে না, স্বেচ্ছায় সামগ্রিকভাবে এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করাটাকে আমরা বলি গমন। যেমন মানুষ তো কী করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করতে পারে, বা কুকুর, বিড়াল, ছাগল এরা কীভাবে চলন করে, এরা গমনের মাধ্যমে কিন্তু চলন হয়, মানে এদের চলনটাকে আমরা বলি গমন। সুতরাং সামগ্রিকভাবে এবং স্বেচ্ছায় সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, সেটাই হচ্ছে গমন। এবং 7 নম্বর পয়েন্টে দেখো, 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে জীবনচক্র। জীবনচক্র ব্যাপারটা কি একটু দেখে নাও। লাইফ সার্কেল, এই লাইফ সার্কেলের ব্যাপারটা একটু জানতে হবে। বলা হয়েছে জীবের জন্মের পর জীবদেহের বৃদ্ধি পেয়ে পরিণত হয় এবং প্রজননের মাধ্যমে তার বংশবৃদ্ধি করে। তাহলে কি করে, জীবটা যখন জন্ম হয় জীবের আস্তে আস্তে বৃদ্ধি ঘটে, বলে একটা বৃদ্ধি পেয়ে একটা পরিণত হয়, মানে আস্তে আস্তে বড়তে পরিণত হয়। ফলে যখন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এরপর কি হয় না, এরপরে কিন্তু বার্ধক্য আসে, অর্থাৎ বয়স হয়ে আসে, একটা সময় চলে আসে, অবশেষে জীবের মৃত্যু হয়। সুতরাং জীবের কিন্তু মৃত্যু রয়েছে। সুতরাং জীবনচক্র ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। জীব তার জন্মের পর জীবদেহটা কী হয়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে একটা পরিণত হয়, ফলে প্রজননের মাধ্যমে তার বংশবিস্তার করে। তারপরে কি হয় না, তারপরে একসময় তার বার্ধক্য চলে আসে এবং অবশেষে সে কী হয়ে যায় না, মৃত্যু হয়, অর্থাৎ মারা যায়। তাহলে জীবের যে জন্ম বা বৃদ্ধি বা বংশবিস্তার বা বার্ধক্য ও বা মৃত্যু ইত্যাদি যে পর্যায়ক্রমিক যে ঘটনাগুলি ঘটতে থাকে সেটাকে আমরা বলি জীবের জীবনচক্র। সুতরাং জীবের জীবনচক্রটা কি না, জীব তার জীবনচক্র হচ্ছে জীবের জন্মের পর জীবের যে বৃদ্ধি বা জীবের যে বংশবিস্তার বা জীবের যে বার্ধক্য ইত্যাদি, তারপরে যে শেষে মৃত্যু, অর্থাৎ জীবের জন্ম থেকে যে মৃত্যু বা মৃত্যু থেকে জন্ম, যে সার্কেল, এই যে পর্যায়ক্রমিক যে ঘটনাগুলো ঘটতে থাকে সেটা হচ্ছে জীবের কি না, সেটি হচ্ছে জীবের জীবনচক্র। সুতরাং জীবের জীবনচক্রটা কি না, জীবের জীবনচক্রটা হচ্ছে জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পর্যায়ক্রমিক যে ঘটনাগুলো ঘটতে থাকে তাকে এক কথায় আমরা বলি জীবনচক্র। চলো এবার আমরা দেখে নেব জীব আর জড়ের মধ্যে পার্থক্য, এবং তোমাদের এই পার্থক্যটাকে ভালোভাবে সুন্দর করে তৈরি করে রাখতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে। সুতরাং দেখে নাও পার্থক্যটা। প্রথম বৈশিষ্ট্যতে বলা হয়েছে আকার ও আয়তন, অর্থাৎ জীব তার নির্দিষ্ট আকার আয়তন আছে, মানে জীবের কিন্তু নির্দিষ্ট আকার আয়তন আছে, কিন্তু জড়ের কোনো নির্দিষ্ট আকার আয়তন কিন্তু থাকে না। 2 নম্বর বৈশিষ্ট্যতে বলা হয়েছে প্রোটোপ্লাজমীয় সংগঠন। প্রত্যেকটি জীবদেহে প্রোটোপ্লাজম সমন্বিত এক বা একাধিক কোষ নিয়ে কিন্তু গঠিত হয়, মানে কোষ দিয়ে গঠিত হয়, কিন্তু জড়ের মানে জড় পদার্থগুলোর কোনো প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকে না। 3 নম্বর বৈশিষ্ট্যতে বলা হয় উত্তেজিতা। জীব তার উত্তেজনা সাড়া দেয়, কিন্তু জড় তার উত্তেজনা সাড়া দেয় না। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বৃদ্ধি। জীবের বৃদ্ধি হয় কিন্তু জড়ের তো বৃদ্ধি হয় না, অর্থাৎ জীব বেড়ে ওঠে, মানে জীব তার ছোট থেকে বড় হয় কিন্তু জড় ছোট থেকে বড় হয় না, সুতরাং ওদের কোনো বৃদ্ধি নেই। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বিপাক। প্রত্যেকটি জীবদেহে বিপাক ক্রিয়া সম্পন্ন হয়, কিন্তু জড়ের কোনো বিপাক ক্রিয়া পরিলক্ষিত হয় না। 6তে বলা হয়েছে, অর্থাৎ 6 নম্বর বৈশিষ্ট্যতে বলা হয়েছে চলন গমন। জীবের চলন গমন পরিলক্ষিত হয়, জড়ের অর্থাৎ জড়ের কি হয় না, জড়ের কোনো চলন গমন দেখা যায় না। এবং 7 নম্বর বৈশিষ্ট্যতে বলা হয়েছে প্রজনন। প্রজননে বলা হয়েছে জীব তার অপত্য জীব মানে সৃষ্টি করে তার বংশ বিস্তার করে, কিন্তু জড় তার বংশ বিস্তার করে না। এবং 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে বৈশিষ্ট্য জীবনচক্র, অর্থাৎ জীবের জীবনচক্র রয়েছে এবং জড়র জীবনচক্র নেই। এবার আমরা দেখে নেব জীবনের উৎপত্তি সম্পর্কে, অর্থাৎ জীব কীভাবে মানে উৎপন্ন, মানে কীভাবে উৎপত্তি, সেই বিষয়টা সম্পর্কে আমরা জানব। চলো প্রথমে বলা হয়েছে যে জড়বস্তু থেকে 3.7 মানে হচ্ছে মানে 3.7 বিলিয়ন, এই যে বিলিয়ন বছর পূর্বে অর্থাৎ আগে রাসায়নিক উপায়ে প্রাণের সৃষ্টি হয়েছিল। মানে জড়বস্তু থেকে 3.7 বিলিয়ন বছর পূর্বে অর্থাৎ আগে কিন্তু এই প্রাণের সৃষ্টি হয়।
মানে জড়বস্তু সৃষ্টি হওয়ার আগে কিন্তু প্রাণের সৃষ্টি হয়েছিল, তারপর আদি প্রাণ থেকে নানা ধরনের জীবের অভিব্যক্তি ঘটেছিল। সুতরাং প্রথমে আমরা দেখব জীবন সৃষ্টির যে ধাপগুলো। বিজ্ঞানী অফারিন 1920-তে তিনি বক্তব্য দিয়েছিলেন, বা তার বক্তব্য হলো যে আদি পৃথিবীতে সরল যৌগগুলি থেকে ধীরে ধীরে অধিকতর জটিল যৌগ সৃষ্টি হয়েছিল। বিদ্যুৎ শক্তি, অতিবেগুনি রশ্মি এবং মহাজাগতিক রশ্মি বিকিরণের ফলে। এবার আমরা দেখে নেব যে জৈব যৌগের উৎপত্তির যে ধাপগুলো। প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে জীবন সৃষ্টির আগের পরিবেশগত অবস্থা, এবং দ্বিতীয় যেটি ধাপ সেটি হচ্ছে জীবন সৃষ্টির আদি যৌগসমূহ। তারপরে রয়েছে কয়াসার্ভেট, যেটাকে আমরা কয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার, এবং এই কয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার পরে যে ধাপটি আসে সেটি হচ্ছে ফটোসেল, এবং শেষে হয় জীবনের নানা আদি অবস্থা। চলো প্রত্যেকটি ধাপ এবার আমরা বিস্তারিত আলোচনা করছি, সুতরাং বিস্তারিত আলোচনাগুলো তোমরা মন দিয়ে দেখো। তাহলে প্রথমে আমরা দেখব জীবন সৃষ্টির আগের যে পরিবেশগত অবস্থা। সম্ভবত 500 কোটি বছর পূর্বে, মানে আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন তো জ্বলন্ত সূর্যের টুকরো থেকে। প্রথমে পৃথিবী ছিল গ্যাস এবং বাষ্পপূর্ণ জ্বলন্ত ঘূর্ণায়মান আগুনের পিণ্ড। পরবর্তীকালে সেটি ধীরে ধীরে ঠান্ডা হয়ে প্রথমে তরল এবং পরে কঠিন অবস্থা প্রাপ্ত হয়। তার মধ্যে ভারী মৌলগুলি সুতরাং লোহা, নিকেল এবং কেন্দ্রের দিকে মাঝারি মৌলগুলি অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম সেক্ষেত্রে পৃথিবীর মাঝখানে, এবং সবথেকে হালকা যে মৌলগুলো অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন এবং অক্সিজেন বাইরের দিকে গ্যাসীয় পরিবেশ সৃষ্টি করে। তাহলে এই যে পৃথিবীর মধ্যে পরিবেশটা কীভাবে সৃষ্টি করছে সেই বিষয়টি একটু আমি আলোচনা ফের করছি, দেখে নাও। প্রথম হচ্ছে পৃথিবী ছিল একটি জ্বলন্ত সূর্যের টুকরো থেকেই কিন্তু এই যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। সুতরাং প্রথমে পৃথিবী ছিল গ্যাস এবং বাষ্পপূর্ণ জ্বলন্ত ঘূর্ণায়মান আগুনের পিণ্ড। সেটা কি হয় না, সেটা পরবর্তীকালে অর্থাৎ ধীরে ধীরে সেই যে জ্বলন্ত ঘূর্ণায়মান আগুনের পিণ্ডটা প্রথমে তরলে পরিণত হয়, এবং দ্বিতীয়ত কি হয় না কঠিন অবস্থা প্রাপ্ত হয়। ফলে তার ভারী মৌলগুলো যেমন হচ্ছে লোহা, নিকেল অর্থাৎ কেন্দ্রের দিকে, মাঝারি যে মৌলগুলো অর্থাৎ সিলিকন বা অ্যালুমিনিয়াম এই মৌলগুলো মাঝখান বরাবর, এবং সবথেকে যে হালকা মৌলগুলো অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন বাইরের দিকে গ্যাসীয় পরিবেশ সৃষ্টি করে। ঠিক সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। মানে তখন পৃথিবীর তাপমাত্রা ছিল কত না, তখন পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। এরূপ তাপমাত্রা হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি মুক্ত অবস্থায় থাকা সম্ভব তখন ছিল না। এরা কি করলো, এরা তখন বিভিন্ন ধাতব পদার্থের সঙ্গে যুক্ত হয়ে এরা কার্বাইড, নাইট্রাইট, অক্সাইড ইত্যাদি তৈরি করে ফেললো। এবং কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের বিভিন্ন যৌগ যেমন সায়ানোজেন, অন্যদিকে মিথেন, জল, অ্যামোনিয়া, সায়ানাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায় ছিল। পৃথিবীর পরিবেশ ছিল একটি বিজারকধর্মী। পৃথিবী ক্রমশ ঠান্ডা হতে থাকে এবং গ্যাসীয় উপাদানগুলি প্রথমে তরল এবং পরবর্তীকালে কঠিন হতে শুরু করে, এবং জলীয় বাষ্প ঠান্ডা হয়ে মেঘ এবং বৃষ্টি সৃষ্টি করে। সৃষ্টি হলো জলরাশি সমুদ্রের জল ছিল উষ্ণ, বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থ এবং বিভিন্ন প্রকার খনিজ লবণ জৈব যৌগ মিশ্রিত হয়ে মিশে তৈরি হলো গরম তরল স্যুপ। এই বিষয়টা তোমরা একটু ভালোভাবে মনে রাখবে যে গরম তরল স্যুপ কীভাবে গরম তরল স্যুপটা কীভাবে তৈরি হয়। তাহলে এই ব্যাপারটা তোমাদের বলতে হবে যে পৃথিবীর তাপমাত্রা যখন ছিল তখন 5000 ডিগ্রি সেলসিয়াস থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক এরূপ তাপমাত্রায় হাইড্রোজেন, কার্বন নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি মুক্ত অবস্থায় থাকা এদের সম্ভব ছিল না। এরা তখন কী করলো না, বিভিন্ন ধাতব পদার্থের সঙ্গে যুক্ত হয়ে এরা কার্বাইড, নাইট্রাইট, অক্সাইড ইত্যাদি তৈরি করলো,
এবং কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন বিভিন্ন যৌগ যেমন সায়ানোজেন, মিথেন, অন্যদিকে জল, অ্যামোনিয়া, সায়ানাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থা ছিল। পৃথিবীর পরিবেশ ছিল একটি বিজারকধর্মী। পৃথিবী ক্রমশ ঠান্ডা হতে থাকে এবং গ্যাসীয় উপাদানগুলি প্রথমে তরল, পরবর্তীকালে কঠিন হতে শুরু করে। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে প্রথমে মেঘ হয়, সেই মেঘে সৃষ্টি হয় বৃষ্টি, সৃষ্টি হলো জলরাশি সমুদ্রে, সমুদ্রের জল ছিল তখন উষ্ণ। ফলে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় যে পদার্থগুলো, বিভিন্ন প্রকার খনিজ লবণ এছাড়াও যে জৈব যৌগ মিশ্রিত হয়ে অর্থাৎ মিশে গিয়ে তৈরি হলো গরম তরল স্যুপ। এবার চলো 2 নম্বর যে ধাপ, 2 নম্বর ধাপে বলা হয়েছে জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ। সকল জৈব যৌগগুলিও সকল যে জৈব যৌগগুলি রয়েছে সেই সমস্ত যৌগগুলি ঘনীভবন অথবা পলিমাইজেশন বিক্রিয়ার দ্বারা নানা রকম জটিল যৌগের উৎপত্তি হলো, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড ইত্যাদি। এসব আদি যৌগ সম্মিলিতভাবে প্রাথমিক জীবনের সৃষ্টি হয়েছিল। চলো এবার আমরা দেখি 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রোটোসেলের উৎপত্তি। কিভাবে প্রোটোসেল উৎপত্তি হয় উৎপন্ন হয়। আদিম পৃথিবীতে সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি পর্যাপ্ত ছিল। সুতরাং প্রোটিনগুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে কলয়েড জাতীয় গঠন করেছিল, যাকে অপারিন কয়াসার্ভেট নাম দেন। এই বিষয়টি একটু বলি। কয়াসার্ভেটটা কি? কয়াসার্ভেট হচ্ছে একটি প্রধান জীবকোষ এবং এটি লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। তাহলে কায়োসার্ভেটটা কি? কায়োসার্ভেটটা কীভাবে তৈরি হয়? কায়োসার্ভেটটা তৈরি হয়েছিল যে পৃথিবীর সমুদ্র জলে যখন অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন বা ইত্যাদি পর্যাপ্ত ছিল, সুতরাং প্রোটিনগুলো কী করেছে সেই গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে একটি কলয়েড জাতীয় পদার্থ গঠন করে। সুতরাং সেটাকে আমরা নাম দেওয়া হয়েছিল কয়াসার্ভেট। এই কয়াসার্ভেট হচ্ছে প্রধান জীবকোষ ছিল এবং এটি লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। এতে কি রয়েছে না, এতে কিন্তু কোষ পর্দার মতন দ্বিস্তরী আবরণ ছিল। বিজ্ঞানী ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার বিজ্ঞানী ফক্স তিনি কী বলছেন, তার মতে বলছে যে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব ছিল। তাহলে প্রথম কোষীয়, এটা ফক্সের মতে প্রথম কোষীয় জীব হচ্ছে মাইক্রোস্ফিয়ার। আর অন্যদিকে অপারিনের মতে প্রথম জীবকোষ ছিল কায়োসার্ভেট। এই আর কি। এই মাইক্রোস্ফিয়ার একটি অর্ধভেদ্য পর্দা বিশিষ্ট প্রোটিনের একটি গঠন, এই আর কি। ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল গঠন ও নিউক্লিওটাইড শৃঙ্খল গঠনের প্রভৃতি উপচিতিমূলক বিক্রিয়া দেখাতে পারত। সুতরাং কায়োসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদি কোষ, তার নাম হচ্ছে প্রোটোসেল। আদি কোষ বা প্রোটোসেল, বা যেটাকে আমরা বলি প্রোটোবায়ন্ট বা প্রোটোবায়ন। তাহলে কি বুঝলে? তাহলে বোঝা গেল যে কয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার সঙ্গে যখন নিউক্লিক অ্যাসিড যুক্ত হলো তখন সৃষ্টি হয়েছিল আদি। চলো 4 নম্বর ধাপটা আমরা দেখব। এবার আমরা 4 নম্বর ধাপ বলা হয়েছে যে জীবনের নানা আদি অবস্থা। প্রথমে উৎপন্ন আদি কোষ ছিল নিউক্লিয়াসবিহীন প্রোক্যারিওটিক কোষ। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি ছিল এক ধরনের কোষ। ঠিক প্রোক্যারিওটিক কোষ থেকে সৃষ্টি হয় ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। তাহলে প্রথমে কি দেখলে না, প্রথম উৎপত্তিতে আদি কোষ ছিল নিউক্লিয়াসবিহীন, নিউক্লিয়াস ছিল না, সেরকম প্রোক্যারিওটিক কোষ ছিল, ব্যাকটেরিয়া ছিল, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি ছিল। সুতরাং প্রোক্যারিওটিক কোষ থেকে তৈরি হলো প্রথম ওই প্রোক্যারিওটিক কোষ থেকে সৃষ্টি হয় ইউক্যারিওটিক কোষ, যেটাকে আমরা বলি আদর্শ কোষ। কিন্তু আদর্শ কোষে সবুজ কণার কিন্তু সৃষ্টি হলো। আবার ওই আদর্শ কোষে কি হলো না, সবুজ কণার সৃষ্টি হলো। এই ধরনের কোষ থেকে উদ্ভিদ ও প্রাণীর দ্বিধারায় বিভিন্ন জীবের সৃষ্টি হয়।
এবার যে বিষয়টা দেখব সেটি হচ্ছে জীবের বৈচিত্র্যের উৎস। প্রথমে আমরা দেখে নিই যে জীববৈচিত্র্য কাকে বলে। না, জীববৈচিত্র্য হলো যে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে, মানে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র হোক বা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, মানে বিভিন্নতা দেখা যায়, তাকে এক কথায় আমি বলি জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য মানে কি? জীবের মধ্যে বিভিন্ন মানে বিভিন্ন জিনিস লক্ষ্য করতে পারি, তাই সে কথা বলা হয়েছে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র অথবা পরিবেশ কিংবা বাসস্থলে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় আমরা বলি জীববৈচিত্র্য। সুতরাং জীবদের জননের সময় এক জনু থেকে অপর জনুতে স্থানান্তর যোগ্য, মানে এটা সাধারণত আমরা জানি যে জীবের জননের সময় এক জনু থেকে অপর জনুতে কিন্তু স্থানান্তরিত হয় এবং প্রকরণের উৎপত্তি হয় এবং পরবর্তীশীল পরিবেশ তাদের অভিযোজনের ফলে প্রায় 30 মিলিয়ন জীবের উদ্ভব ঘটে। একই প্রজাতির মধ্যেও নানান পার্থক্য বা প্রকরণ পরিলক্ষিত হয়। এছাড়া অভিব্যক্তি বা মিউটেশনের মাধ্যমে নতুন নতুন প্রজাতির আবির্ভাব ঘটতে থাকে। এবার আমরা একটু দেখে নেব যে প্রকরণ ব্যাপারটা কি আর হচ্ছে মিউটেশন ব্যাপারটা কি, এই দুটো শব্দের আমরা ব্যাখ্যাটা একটু ভালো করে দেখে নেব। প্রথমে দেখো প্রকরণ যেটাকে আমরা বলি প্রকরণ বা ভেদ, একই ব্যাপার। প্রতিটি প্রজাতি জীবদের বৈশিষ্ট্যের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য মানে লক্ষ্য করা যায় বা দেখা যায় সেটাকে আমরা বলি প্রকরণ বা ভেদ। আর মিউটেশনটা কি? না, মিউটেশনটা হচ্ছে জীবের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের যে আকস্মিক কোনো পরিবর্তনশীলকে আমরা বলি মিউটেশন। সুতরাং তোমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, ভালো থেকো।